ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার মধ্যে বাংলাদেশেরও প্রস্তুতি দরকার বলেছেন প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়া চিকিৎসার শেষ পর্যায়ে দেশে ফিরবেন শিগগিরই, জানিয়েছেন কায়সার কামাল। রমনা বটমূলে বোমা হামলায় হাইকোর্টের রায় 8 মে। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে হাসিনার এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আদানির বিদ্যুৎ আমদানিতে $40 কোটি শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু। বিদ্যুৎ উন্নয়ন ও এনবিআর এর রেকর্ডপত্র চেয়ে চিঠি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রস্তুতি না থাকা আত্মঘাতী বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা কথা বলেন। নিজেকে যুদ্ধবিরোধী হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে এখন এমন পরিস্থিতি যেখানে প্রতি মুহূর্তে হুমকি থাকে, তাই প্রস্তুতি রাখতে হয়। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বিগত সরকারের লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও অর্থনৈতিক বাস্তবতা মেনেই দেশের নিরাপত্তা স্ট্র্যাটেজি ঠিক করার কথা জানান প্রধান উপদেষ্টা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে আরও আধুনিক করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দুর্গতদের প্রতি মানুষের সহমর্মিতা স্বনির্ভর দেশ গড়ে তুলবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে গত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে 300 ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সুবিধাভোগীরা তাদের প্রতিক্রিয়া জানান। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বরাদ্দকৃত টাকার অর্ধেক দিয়ে সুষ্ঠুভাবে প্রকল্প শেষ করায় প্রকল্পের সাথে যুক্ত সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদের রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এই দেশে হিন্দু মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত কালীবাড়ি মন্দির চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কারণে একসময় তাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা তার কাছে খুব দুঃখজনক ছিল। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটি মানুষের মূল পরিচয় নয়। কবিগুরু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথকে কেবল কবি হিসেবে নয়, দার্শনিক হিসেবেও দেখেন। হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সবই তুচ্ছ মাত্র। হৃদয়টাকে প্রসারিত করতে হবে, চারদিকে তাকিয়ে দেখতে হবে, ভালোবাসতে হবে, মানুষকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে আজকের এই যুগে আমরা কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না।
আস্থা রাখবেন, হ্যাভ ফেইথ অন আস। আমরা পারিবারিকভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ভবিষ্যৎ। আমরা মনে করি আপনাদের বিপদ আমাদের বিপদ, আমার শান্তি আপনাদের শান্তি, আমার সুখ আপনাদের সুখ। এই চিন্তা ভাবনা করি আমরা। তখন বিভাজনের রাজনীতি আমরা এখানে করিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই দেশে ফিরবেন জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করার আহ্বান জানান কায়সার কামাল। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন বিএনপির অনুরোধে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় ৮ মে। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। দীর্ঘ এক যুগ পর আলোচিত এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। আইনজীবীরা জানান ২০১৪ সালের একমাত্র ডেথ রেফারেন্সের মামলা এটি, যা এত দীর্ঘ সময় ধরে হাইকোর্টে ছিল। এই সময়ে ৪৬৭ বার সময় আবেদন করে পিছিয়েছিল রাষ্ট্রপক্ষ। ৪ বার বেঞ্চ পরিবর্তন হয়। যথেষ্ট সাক্ষী প্রমাণ না থাকায় মূলত রায় পক্ষে যাবে কিনা সেই শঙ্কা থেকেই বারবার সময়ক্ষেপণ করা হয় বলে জানান আইনজীবীরা। ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ভোরে রমনার বটমূলে চলছিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। শত শত মানুষ যখন সুরের মূর্ছনায় আচ্ছন্ন, তখনই জঙ্গি হামলায় সৃষ্টি হয় বিভীষিকাময় পরিস্থিতি। দুর্নিয়ন্ত্রিত দুটি বোমার বিস্ফোরণে নিহত হয় ১০ জন, আহত হন অনেকে। এই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৪ সালের জুনে হুজি নেতা মুফতি হান্নান সহ ৮ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবনের রায় দেয় বিচারিক আদালত। এছাড়া বিস্ফোরক আইনের আরেক মামলা ২৪ বছর ধরে পড়ে আছে ঢাকার বিচারিক আদালতে। বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১৫ মের মধ্যে ব্যাখ্যা দিতে শেখ হাসিনাকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এ অভিযোগ আদালতকে জানান প্রসিকিউশন। জানানো হয় ২২৬টি মামলা হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অজো রেকর্ডের ফরেন্সিক প্রমাণ মিলেছে। এই সময় ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অজো রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এই আলামত ফরেন্সিক পরীক্ষা করার আদেশ দিয়েছিল। ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুতের জন্য আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআর শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে। এর মাধ্যমে $40 কোটি কর ফাঁকি হয়েছে এমন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এই সংক্রান্ত তথ্য পেতে দুদকের উপপরিচালক রেজওয়াল করিম নথিপত্র তলব করে এনবিআর ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিকে চিঠি দিয়েছে। এই চুক্তির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কস সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের যোগ সাজশ খুঁজে দেখছে সংস্থাটি। এর আগে এনবিআর এর তদন্তে ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই পর্যন্ত ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে $39,73,467 শুল্ক কর ফাঁকি দেওয়া হয় বলে প্রতিবেদনে উঠে আসে। এই চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার তথ্য উঠে আসে এনবিআর এর তদন্তে। শেখ হাসিনার পতনের ৮ মাসে ২২ রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতা নয়, মধ্যস্থতার মাধ্যমে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নির্বাচনের আগে নতুন দল তৈরি বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতি। দলগুলোর আদর্শ ও অর্থায়ন নিয়েও প্রশ্ন রয়েছে বিশিষ্টজনদের। এদিকে অধিকাংশ দলের নামই জানে না সাধারণ মানুষ। বিস্তারিত নামিল জাহাঙ্গীরের রিপোর্টে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে ২২টি নতুন রাজনৈতিক দল ও 4টি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এসব দলের মধ্যে গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়া অধিকাংশই মূলধারার রাজনীতির আলোচনার বাইরে। এমনকি খোদ রাজধানীতেই সাধারণ মানুষ এসব দলের নাম শুনেননি বা শুনলেও মনে রাখেননি। নতুন আত্মপ্রকাশ করা অধিকাংশ দল নিয়ে তাদের মধ্যে নেই তেমন কোনো প্রত্যাশাও। জামাত বা বিএনপি
তাছাড়া জাতীয় নাগরিক পার্টি গ্রামগঞ্জে কিন্তু ভোট পাবে, মানে তিন পার্টিয়ে হাড্ডাহাড্ডির লড়াই হবে। বিএনপি তো আছে, এক নম্বর তো বিএনপি, তারপর হচ্ছে জামাত শিবির, একদিকে আবার ছাত্ররা, আর বাকিগুলোর পিছনে এমন কোনো আশা ভরসা নাই। তিনটা দলই সবচেয়ে বেস্ট মনে করি। এগুলা তৃণমূল পর্যায়ে এদের কোনো খুব একটা নাই, হয়তো 2-4 জন যারা টপ লিডার আছেন, নাম বলবো না আমি, তারা হয়তো 2-4টা সিট পেতে পারে, যাদের অবস্থাটা একটু ভালো আছে। বিশ্লেষকরা বলছেন বিভিন্ন স্বার্থ আর উদ্দেশ্য হাসিলে নির্বাচনের আগে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গড়ার প্রবণতা দীর্ঘদিনের। রাজনৈতিক দলের সংখ্যা বেশি হলেও এই সংখ্যা দেশের গণতান্ত্রিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব রাখতে পারছে না। দল তৈরি করলে কোনো লাভ নাই। দলটাকে কার্যকর করা, মানুষের কাছে নিয়ে যাওয়া, দলকে জনপ্রিয় করে তোলা, দলের এজেন্ডাকে মানে মানুষের উপযোগী করে তোলা, নাগরিকদের উপযোগী করে তোলা, সেই কাজটা তো এই দলগুলো করে না। এই দলগুলো যারা ক্ষমতায় থাকে তাদেরকে সুবিধা দিতে চায়, কখনো কখনো দেখা গেছে অতীতে। আবার যারা ক্ষমতায় আসতে পারে মানে সম্ভাবনা আছে তাদেরকে সুবিধা দিতে চায়। অথবা তৃতীয় একটা গ্রুপ আছে যারা মনে করে যে কিছুই না, আমি এই নির্বাচনের আগে কিছু দলটল করে আমি বড় দলগুলোর সাথে মিশে বা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি দিয়ে নির্বাচনকালীন সময়ে অথবা অন্য সময়ে আমি কিছু আর্থিক সুবিধা নিব। প্রশ্ন উঠছে নতুন আত্মপ্রকাশ করা নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলোর আদর্শ এবং অর্থায়ন নিয়ে। তবে নতুন দল গঠনের বিষয়টিকে দীর্ঘ ফেসিবাদী শাসনের পর স্বাধীন রাজনৈতিক মতের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন এই রাজনীতিবিদ। এত বড় একটা পরিবর্তনের পরেও রাজনীতিটা নাগরিক রাজনীতির মধ্যে, এবং নাগরিক রাজনীতিও না, এটা আসলে 5 স্টার হোটেলে গিয়ে যে ঢুকলো, মাফিয়ারা যে কোনোভাবেই তাদের গায়ে যে আঁচল লাগে না এটাকে ইন্ডিকেট করে। তাহলে এই টাকা অপচয় করার মতো আসলে সামর্থ্য যাদের আছে, তারা যেই পথে আসলে টাকাটা উপার্জন করে, সেই পথটাকে আসলে যে বৈধতা দিচ্ছেন এটার ভেতর দিয়ে ইনডাইরেক্টলি, সেটা হচ্ছে আসলে একটা অশনি সংকেত। হঠাৎ করে গড়ে ওঠা রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর ভোজবাজির মতোই হারিয়ে যেতে পারে, কারণ রাজনীতির মাঠে টিকে থাকতে প্রয়োজন জনসম্পৃক্ততা, এমনটাই বলছেন সচেতন নাগরিক মহল। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। ব্যবসায়ীদের কর ছাড় বা রেয়াত নেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৫তম সভায় এই আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, IMF, বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে যাওয়া শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাত ও ব্যবসার উন্নয়নেও সহায়তা চাওয়া হচ্ছে। তিনি জানান, ভুল ত্রুটি থাকবে, এরপরও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে চেষ্টা করছে সরকার। কোনো কাজ করতে গিয়ে গালমন্দ খেতে হলেও এর পেছনে সরকারের বিশেষ কোনো এজেন্ডা নেই বলে উল্লেখ করেন তিনি। রাজস্ব আয় বাড়াতে ব্যবসায়ীরা সহানুভূতিশীল হলে সরকারও সহানুভূতিশীল হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সরকারকে কর দিলেই রেয়াত বা সুবিধা নিতে হবে, এমন ধারণা পরিহারের আহ্বান জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সার দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আমার এক্সপেন্ডিচার নেয়ার আরেকটা দিক হলো এক্সপেন্ডিচার। আপনি যে ট্যাক্সটা দেন এটা আপনার উপকারে আসবে, যাতে কুইট প্রো কিউ, আমি দিলাম ট্যাক্স, আমি বেনিফিট নেব, ট্যাক্স হিসেবে কিন্তু। দ্বিতীয় দিনের মতো দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একসাথে শাটডাউন কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষার্থীরা। 6 দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মঙ্গলবার নতুনভাবে আন্দোলন শুরু করেন তারা। সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে তালা ঝুলতে দেখা যায়। ক্যাম্পাসে শিক্ষক এবং কর্মচারী ছাড়া শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। গত 8 মাস ধরে থেমে থেমে আন্দোলন করছেন কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে। সেই সাথে কারিগরি সেক্টরের সকল পদে পলিটেকনিক থেকে পড়ালেখা শেষ করা শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া সহ 6 দফা দাবি জানিয়ে মঙ্গলবার ক্লাসে তালা লাগিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার মধ্যে বাংলাদেশেরও প্রস্তুতি দরকার বলেছেন প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে দেশে ফিরবেন শিগগিরই, জানিয়েছেন কায়সার কামাল।
রমনা বটমূলে বোমা হামলায় হাইকোর্টের রায় 8 মে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। হাসিনার এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আদানির বিদ্যুৎ আমদানিতে $40 কোটি শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু। বিদ্যুৎ উন্নয়ন ও এনবিআর এর রেকর্ডপত্র চেয়ে চিঠি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।